যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই। এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে, তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 4 ভাগ 5 ভাগের 1 ভাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা মনে করব যে উচ্চ আদালতের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যদি না থাকে, তাহলে উচ্চ আদালত তার ইন্ডিপেন্ডেন্স মেনটেন করে কাজ করাটা অসুবিধা। আপনি আশেপাশের দেশগুলোকে দেখলেই দেখতে পাবেন কিভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা হয়েছে। আমাদের দেশে এটি নিশ্চিত করা হচ্ছে না, খুবই নগণ্য, খুবই অপ্রতুল। এইভাবে একজন ব্যক্তিকে হাত পা বেঁধে তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে বলা হয়, এটি তাদের সঙ্গে মকারি করার মতো। বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট ইফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই, এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি। একই সাথে এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না, কারণ সংবিধানের 147 অনুচ্ছেদ এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অনুরাগ, বিরাগ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে বিচার বিভাগীয় দায়িত্ব পালন করা এটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সাথে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং, আমরা 116 অনুচ্ছেদের মামলা করেছিলাম। 116 অনুচ্ছেদ হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। সরকার কোনো আপিল ফাইল করে নাই। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার জন্য একটি খসড়া অধ্যাদেশ উপদেষ্টার মণ্ডলীর বৈঠকে প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। তারপরে এটি পাঠিয়েছে সরকারের কাছে যাচাই বাছাইয়ের জন্য। আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে, এটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন আদালতের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গড়িমসি দেখা যাচ্ছে। ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন, তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশে রূপান্তর করা। অন্যথায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় আমাদের চিন্তাই থেকে যাবে, বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। ফলে আজকে আমাদের কথাটা এটাই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই। এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে, তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 4 ভাগ 5 ভাগের 1 ভাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না। একই সাথে জনবল কাঠামোর অভাব, এটিও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর সবচেয়ে উদ্বেগ প্রকাশ করছে, আমরা এই মামলা করেছি অত্যন্ত কষ্ট করে, 116 অনুচ্ছেদের মামলা, কিন্তু যখন বিচার বিভাগীয় সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হওয়ার কথা, তখন একটা অনিশ্চয়তার মধ্যে এটা আটকে আছে। যারাই এটার সঙ্গে ভূমিকা পালন করছেন, অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুততম সময়ের ভিতরে এটি সলিউশন করেন। অন্যথায় আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আদালতের দ্বারস্থ হব। আমরা প্রথম প্রেয়ার চেয়েছি 2021 সালের আইন এবং 2023 সালের আইনের সংবিধানের 94 এবং 147 অনুচ্ছেদকে কেন ভায়োলেটিভ হবে না, অকার্যকর হবে না, সেই মর্মে যেন রুল দেওয়া হয়। একই সাথে আমরা চেয়েছি এরকম ডাইরেকশন যেন দেওয়া হয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের সঙ্গে ইফিশিয়েন্ট রিসার্চ অফিসার যেন নিয়োগ দেওয়া হয় টু মেক ইট ইফেক্টিভ অ্যান্ড অপারেটিভ। আর একই সাথে আমরা একটা রিপোর্ট চাইব যেন এই ব্যাপারগুলোতে কী অগ্রগতি হয়েছে, এই অগ্রগতি রিপোর্ট যেন উচ্চ আদালতে দায়ের করা হয়। যেহেতু একটি ইন্টারিম গভর্নমেন্টের রিফর্ম প্রক্রিয়ার মধ্যে 116 অনুচ্ছেদ সকলেই সর্বসম্মতভাবে গ্রহণ করেছে, কিন্তু তার বাস্তবে অর্ডিন্যান্স না হওয়া পর্যন্ত তার কারণ কার্যকারিতা আসছে না। সেই জন্য এই বিষয়টি এখনই আমরা মনে করি এই কাজটি বাস্তবে রূপান্তর করার উপযুক্ত সময়। যারা ডিলে করছেন, যারা এটিকে আটকিয়ে রাখার চেষ্টা করছেন, সেই আমলাতান্ত্রিক জটিলতা এটি পড়লে আবারও তার ভাগ্য অনিশ্চয়তার দিকে চলে যাবে। বিচারকদের বেতন বাড়ানোর জন্য কোনো আবেদন করেছেন? জি, আমরা সেটাই বলেছি যে উচ্চ আদালতের বিচারকদের যে পারিতোষিক আছে যে আইন অনুযায়ী, সেটা অপ্রতুল। এর মাধ্যমে কোনো ব্যক্তির
ইন্ডিপেন্ডেন্স, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা পসিবল না। সুতরাং এটাকেও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করে একটি ইনক্রিজড লেভেল অফ স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া দরকার, এই প্রশ্নও আমরা তুলেছি। কবে হিয়ারিং হবে? আশা করি আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। 116 রায় আমাদের জানা মতো প্রায় সম্পন্ন হয়েছে, হয়তো অচিরেই মাননীয় বিচারপতিগণ এটি পাবলিশ করবেন বলে আমরা প্রত্যাশা করি। রায় পাবলিশের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, এবং রায় আপনারা দেখবেন যে সরকার হাইকোর্ট ডিভিশনের এই রায়ের বিরুদ্ধে কোনো সিএমপিও ফাইল করে নাই, কোনো অন্তর্বর্তীকালীন আদেশের জন্য চেম্বার জাজের কাছেও যায় নাই। সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে এই ব্যাপারে তারা উদ্যোগী ভূমিকা পালন করতে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। জি, আপনাদের জন্য শুভকামনা। এখনো যায়, যেহেতু পাবলিশ হয় নাই এই জন্য যায় নাই, কিন্তু আদালত কি রায় দিয়েছে সরকার পক্ষের সকলেই এটা উপস্থিত ছিলেন, সকলেই জানেন। এবং অর্ডিন্যান্স জারি করার জন্য এই রায়ের জন্য অপেক্ষা করার কোনো কারণ নাই, কারণ অর্ডিন্যান্সের সঙ্গে 116 রায়ের কোনো পার্থক্যও নাই, কোনো ধরনের কোনো অসামঞ্জস্যতাও নাই। না, 116টা সেপারেট আর বাকিটা সেপারেট। এই জন্য আমরা মনে করব যে উচ্চ আদালতের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যদি না থাকে, তাহলে উচ্চ আদালত তার ইন্ডিপেন্ডেন্স মেনটেন করে কাজ করাটা অসুবিধা। আপনি আশেপাশের দেশগুলোকে দেখলেই দেখতে পাবেন কিভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা হয়েছে। আমাদের দেশে এটি নিশ্চিত করা হচ্ছে না, খুবই নগণ্য, খুবই অপ্রতুল। এইভাবে একজন ব্যক্তিকে হাত পা বেঁধে তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে বলা হয়, এটি তাদের সঙ্গে মকারি করার মতো।